আজ আমরা রওনা দিয়েছিলাম ভারত তথা বিশ্বের অন্যতম আকর্ষণীয় ধর্মস্থান শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর কলকাতা থেকে 130 কিলোমিটার উত্তরে নবদ্বীপের কাছে, যেখানে জলঙ্গি নদী গঙ্গা তথা ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে, তারই তীরে অবস্থিত। ইসকনের সদর দপ্তর মায়াপুরে অবস্থিত এবং হিন্দু ধর্মের মধ্যে এটিকে অন্যতম একটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়। এখানে স্থাপিত হচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন পশ্চিমবঙ্গে বৈদিক প্ল্যানেটোরিয়াম, যা তাজমহলের থেকেও নাকি বড় হবে। হাতে একদিন ছুটি থাকলেই মনে হয় কোথাও যেন ঘুরে আসি, কিন্তু কাছে পিঠে কোথায় যাবেন তা ভেবে কুল কিনারা পান না অনেকেই। তবে এবার দোলে কিংবা দোলের আগে ঘুরে আসা যেতেই পারে মায়াপুরে। যারা মায়াপুর আসতে চাইছেন তাদের জন্য সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এই ভিডিও মাধ্যমে। তাহলে শুরু করা যাক শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে আজকের এই ভিডিও। শীতকাল বলেই ফুলগুলো সুন্দর লাগছে। রিসেপশনটাও কিন্তু খুব সুন্দর। চলুন আমরা এখানে গিয়ে আগে ভোগের কুপনটা কেটে নিই। যে গদাভবনের সামনে দেখুন এখানে রিসেপশন ছিল। এই রিসেপশনে এখানে দেখুন কুপন দিচ্ছে। এই কুপন দিয়ে আমরা এই যেমন 3টে কুপন আমরা লাঞ্চের জন্য নিয়ে নিলাম 80 টাকা করে। এটা হচ্ছে 1টা থেকে 2টোর যে শিফট আছে তখন এখানে পেনে কালি দিয়ে দিয়েছে। এই শিফটটাতে আমাদের মহাভোগ দেওয়া হবে। এই সময় আমরা মহাভোগ নিয়ে নেবো। তো এখন আমরা মহাভোগ তো এই সময় নিয়ে নেবো। তো এখন আমরা যাবো যশোদা ভবন, যেখানে আমাদের রুম বুক আছে। সেখানে গিয়ে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা এখানে আসবো। তো যশোদা ভবনটা দেখি, চলুন কোথায় আছে না আছে আর কী কেমন রুমটা কেমন আছে না আছে সমস্ত কিছু এবার কিন্তু আপনাদের দেখাবো। এখন আমরা এই গাড়ি একটা এখানে যে গাড়িটা রয়েছে, গাড়িটা করে যাচ্ছি আমরা গদা ভবন থেকে যশোদিয়ান ভবন। তো এই যে এই গাড়িটা শুধুমাত্র গদা ভবন থেকে যশোদা ভবনে যারা রুম বুক আছে তাদের সার্ভিসের জন্য এই গাড়িটা রাখা আছে। তো ওই গাড়িটা আমরা যখন যাচ্ছিলাম তখন ইনি বললেন যে এই গাড়ি করে আমাদের ওখানে ছেড়ে দেবে। তো সুবিধাই হলো। তো এবার যশোদা ভবনে যাই আমরা, সেখানে গিয়ে রিসেপশনের যে বাকি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমরা ফিল আপ করি, সেগুলো আপনাদের দেখাবো। তারপর রুমটাও দেখাবো কেমন কী। তো পৌঁছাই গেছে ওখানে। এখন যশোদিয়ান ভবনে পৌঁছে গেছি। তো এখানে আমাদের রুম বুক আছে। তো আমাদের কাগজপত্র সমস্ত কিছু রাখাই আছে। ভবনটা একবার দেখে নিন। যশোদিয়ান ভবনে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমাদের রিসেপশনের কাজগুলো করে নিয়েছি। রিসেপশন আমাদের এটা রেজিস্টার কার্ড হিসেবে এটা দিয়েছে। তো এখন আমাদের রুম নাম্বার পড়েছে 1409। রুম নাম্বার 1409 হিসেবে 4th ফ্লোর পড়ছে। তো আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছি। লিফট নামলে লিফটে করে উপরে পৌঁছে যাবো। তো লিফটে উঠে গেলাম। এবার আমরা সোজা পৌঁছাবো রুমের দিকে। তো রুমটা কেমন সেখানে গিয়ে দেখাচ্ছি কীরকম আছে না আছে। পৌঁছে গেলাম 4th ফ্লোরে। 1409 নম্বর রুমটা হবে কিন্তু ওই দিকে। রুমটা তো খুবই সুন্দর লাগছে। তো আপাতত ব্যাগটা নামাই, কান থেকে সেই কলকাতা থেকে নিয়ে উঠেছি। ট্রেনের অবশ্য নামানোই ছিল, তো এবার নামাচ্ছি ব্যাগটাকে। এরপর আমরা একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট নিয়ে নেওয়ার পর আমাদের এবার সকালে তো আমরা ব্রেকফাস্ট করতে পারিনি, মানে হয়নি করে ওঠা। যে ভেবেছিলাম এই সাইডে এসে করবো বা লেট হয়ে যাবে, জিনিসটা অতটা ভালোভাবে জানতাম না, যে কারণে সকালে ব্রেকফাস্টটা করা হয়নি। তো এবার আমরা একটু বাইরে গিয়ে দেখছি যদি কিছু পাওয়া যায় তো খেয়ে নেবো, আর না হলে একবারই খাবারটা খাবো, কোনো অসুবিধা নেই। আর ততক্ষণ রেস্ট নিয়ে নিই, যেহেতু আমাদের লাঞ্চ টাইম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1টা থেকে। এখন বাজছে 11:24। তো ততক্ষণ অপেক্ষা করতে হবে। এবার আমরা বেরিয়ে পড়েছি গোশালা যাওয়ার পথে। তো ভিউজটা দেখুন কত সুন্দরভাবে সাজানো প্যাসেজটা, মানে রাস্তার 2 সাইড ফুল দিয়ে সাজানো। আর ওই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু বসে থাকার জন্য সুন্দরভাবে কাঠের স্ট্রাকচার দিয়ে বানানো, বসে থাকা যাবে। আর সামনে বললো যে টোটো আছে, যে এগুলো দিয়ে যাই মন্দির চত্বর ঘোরানোর জন্য। তো ওটা এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। মানে প্রতিটা ভবনই কিন্তু এখানে থাকার জন্য। সব কিন্তু অনলাইনে বুক করা যায় না। অনলাইনে শুধুমাত্র 3টে বুক করা যায়, আর বাকি যেগুলো আছে সেগুলো আপনি ফোনে কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারেন। এইদিকে দেখতে পাচ্ছি গৌরাঙ্গ সুপার মার্ট। এখানে আমরা শপিং, মানে ছোটোখাটো যে জিনিস আছে কেনাকাটি করতে পারেন। মিষ্টান্ন জিনিস আছে সেগুলো কিনতে পারেন। মোটামুটি সব কিছু হোলসেল রেটে পাওয়া যায় এখানে। এই দিকে দেখতে পাচ্ছি চৈতন্য ভবন।
সোজা চলে গেলে চৈতন্য ভবন, আর ওখানেই প্রসাদ বিতরণের কুপনও পাওয়া যায়। চৈতন্য ভবনে ওটা স্পেশালি তার জন্য। আর এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু হবে মনে হয়। তো যারা ভোগ খেতে চান না বা একটু বাইরের খাবার খেতে চান তাদের জন্য এই স্টলটা। এখানের মধ্যে সমস্ত কিন্তু ভেজিটেবল, এখানে মানে কোনো ভেজ ছাড়া অন্য কিছু পাবেন না। তো পনির রোল, ভেজ রোল, তারপর বার্গার, পাস্তা সবই পেয়ে যাবেন। আর এদিকে রয়েছে সব মায়াপুরে যেখানে আপনারা মূর্তি, সমস্ত রকমের ছবি যেগুলো হয় বড় বড় দেওয়ালে লাগানো মতো, সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে, আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন। তো গোশালা না গিয়ে যদি কেউ গোশালার প্রোডাক্ট নিতে চান তো এই জায়গা থেকে কিন্তু গোশালার প্রোডাক্ট বিক্রি করছে। দুধ, ঘি, ছানা, যেসব জিনিস, ওই ছানা নয় মানে ওই জাতীয় জিনিস যেগুলো হয়, মানে যেগুলো গোশালা স্টলে পাওয়া যায়, সে পুরো স্টলটা কিন্তু এখানে আছে। একই জিনিস এখানেও বিক্রি হচ্ছে। এদিকটা হচ্ছে গোশালা। গোশালা যাওয়ার পথে আমরা হেঁটে হেঁটে গোশালাটা চলে যাচ্ছি, কারণ গাড়ি আর খুঁজে পাচ্ছি না কোথায় আছে। সময় নষ্ট করার ইচ্ছা নেই, এই হেঁটেই যতদূর যাওয়া যায় ততদূর কভার করে নেব। তো এরকম একটা গোশালা যাওয়ার গাড়ি পেলাম, যেটা দিয়ে আমরা গোশালা যাচ্ছি, যার খরচা হচ্ছে মাথা পিছু 10 টাকা। এই যে সামনে দেখতে পাচ্ছি গোবিন্দ রেস্টুরেন্ট, এইগুলো হচ্ছে যারা মনে করুন ভোগের কুপন নিতে পারেনি বা লেট করে আসছেন, তারা হয়তো এরকম ধরনের রেস্টুরেন্টে বসে খেতে পারবেন। আগে ভাগে তাড়াহুড়ো করতে চান না বা ভোগ খাওয়ার জন্য জিনিসটা বুঝতে পারেননি, যাই হোক তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট, খেতে পারেন। এরকম অনেকগুলো জায়গা আছে, অসুবিধা হয় না কারো কোনো কিছু ক্ষেত্রে। মন্দির চত্বরে অনেক মধ্যাহ্ন ভোজনের জায়গা আছে, এই মন্দির চত্বরে অনেক, আপনারা মন্দির চত্বরে কিন্তু সেই মধ্যাহ্ন ভোজন করতে পারবেন। এই যে সামনে দেখছেন গৌরাঙ্গ কুটির, এখানে আপনি 100 টাকা মাথা পিছু দিয়ে থাকার সুব্যবস্থা পেয়ে যাবেন। এই যে সামনে রয়েছে নিত্যানন্দ কুটির, এইখানে আপনি 200 টাকা মাথা পিছু দিয়ে থাকার মতো রুম পেয়ে যাবেন। হচ্ছে গোশালা স্টল, আর ওপরে গোশালা আছে, কেউ দোকান একটা রয়েছে, ঘি টি এসব বিক্রি হচ্ছে, প্লাস পুজোর যে জিনিসগুলো হয় ঠাকুরের, সেগুলো সবই রয়েছে। এদিকে ওপরে উঠে যাব আমরা গোশালার দিকে। পেছনে গোশালায় গরু কিন্তু নেই, তারা এখন মনে হয় বাইরে নিয়ে গেছে চড়ানোর জন্য। আর রয়েছে যেগুলো এইখানে, এদিকে দেখতে পাচ্ছি মেলা গরু আছে এখানে, যাদের দেখাশুনো খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হয়। এই গোশালা স্টোরে হার্বাল টি, মধু, ঘি, ত্রিফলা, দন্তমঞ্জন, হজমি গুঁড়ো এসব পেয়ে যাবেন একদমই সুলভ মূল্যে। তাছাড়াও পাবেন ক্ষীর, দই, লস্যি, যা আপনি বাড়ির জন্য নিয়ে যেতে পারেন অথবা সেখানে বসেও খেতে পারেন। ক্ষীর কত করে? 50 টাকা 100 গ্রাম। 50 টাকায় 100 গ্রাম। দে মাকে একটা, না 50 টাকায় 100 গ্রাম। কেমন লাগছে বলো? ভালো, দারুণ টেস্ট, দারুণ। মানে এই খাবার না খেলে পুরো মিস, খাবার পাবেন না, দারুণ টেস্ট। গদা ভবন যাওয়ার জন্য 15 টাকা পার হেড।
ঠান্ডা না? ভোগ খাওয়ার আগে আমাদের এখানে জুতো রাখতে হবে, জুতো খুলে রেখে তারপর ওখানে লাইনে দাঁড়িয়ে গদা ভবনে প্রবেশ করতে হবে ভোগ গ্রহণ করার জন্য। বস্তা আনা হয়েছে, এর মধ্যে আমরা জুতো খুলে ভরে দেবো। এরকম একটা টোকেন দিয়ে দেওয়া হয়, এই টোকেনটা নিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এটা পুরোপুরি বিনামূল্যে, মানে কোনো টাকা পয়সা লাগবে না রাখার জন্য। এরপর আমরা সোজা গিয়ে ওই লাইনে গিয়ে দাঁড়াবো। এবার গদা ভবনে লাইনে গিয়ে দেখা, এটা হচ্ছে গদা ভবনে প্রসাদ গ্রহণ করার লম্বা লাইন। আমরা টাইমে এসেছি তাই লাইনটা ছোটোই আছে, 1:05 বাজছে, 1টা থেকে শুরু, 2টোতেই শেষ। এটা হচ্ছে লাইন, এর ভেতরে ঢুকে গেলে আমাদের প্রসাদ বিতরণ চালু হয়ে যায়। তো এইভাবে আমরা থালা পেয়ে গেছি, এগিয়ে যেতে হচ্ছে এইভাবে লম্বা লাইনে। খাবারের সাইডে বিতরণ হচ্ছে, এটা হচ্ছে প্রসাদ, পায়েস, সাথে রয়েছে ডাল ভাত, এটা একটা মটরের সবজি, মটর আলু পনির, এটা একটা মিক্স ভেজ টাইপের, এটা বেগুন, পায়েসটা পড়ে আছে, এটা খেয়ে শেষ। মধ্যাহ্ন ভোজনটা খুব ভালো হলো। দুপুরে প্রসাদ গ্রহণ করার পর আমরা হাঁটতে হাঁটতে এতটা পথ আসলাম ঈশ্বরদা ভবনের কাছে। এখানে এরকম বসার জায়গা আছে যেখানে বসে আছি এখন। তো সামনে রোদও পড়ছে, শীতকাল আছে, তাই রোদে বসতে অসুবিধা নেই। তো এই যে রয়েছে পঞ্চম পচনমিত্রা, এরকম কিছু একটা লেখা আছে, পচনমিত্রা হজমির একটা ওষুধ, যেটা এতে কিনতে পাওয়া গেল ওই গোশালাতে। পাচন অমৃতা এই জিনিসটা, এতে ওই কী বলে গোশালার যে এটা ছিল, মানে দোকানটা ছিল, ওখানে কিনতে পেলাম, ওটা কিনলাম। তো এসব জিনিস খাইনি কোনোদিনও, দেখি কেমন লাগছে খেতে। জোয়ান টোয়ান দিয়ে বানানো বলছে, মা খেয়ে দেখেছে। জোয়ান দিয়ে বানানো, জোয়ানের ভাগটা বেশি, পাউডার করা জোয়ান, আর কিছু কিছু রয়েছে হয়তো কি অনেক কিছু জিনিস রয়েছে এরকম, কিন্তু মেনলি জোয়ান দিয়ে বানানো। তো এই যে দূরে আমরা মাঠ দেখতে পাচ্ছি, এগুলো থেকে বেগুন টেগুন যত রকম সবজির চাষ, আমরা যা যা খাবার এখানে ইস্কনে খাওয়ানো হয় সব কিছু কিন্তু মেজরিটি এখান থেকেই প্রোডাকশন হয়, মানে এখানে চাষ করে এখানে কিন্তু দেওয়া হয়, মানে সব কিছু সতেজ, একদম নির্ভেজাল জিনিস। তো প্রচুর পরিমাণে বেগুন ধরে রয়েছে, আরও সামনের দিকে চাষ হয়েছে, কী কী চাষ হয়েছে সেটা বুঝতে পারছি না, কারণ গাছগুলো ছোটো ছোটো এখন বড় হয়নি। তো ওই সাইডগুলোতেও প্রচুর চাষ হয়ে আছে, কলা বাগান আছে ওই সামনের দিকে। তো ওইরকম, আর ওইদিকে পেছন দিকে কিছু জায়গা আছে যেখানে ফুলগুলো যে আছে, আমরা যেখানে নতুন নতুন ফুল দেখছি, যে গাছগুলো রয়েছে ফুলের গাছ এইসব, এগুলো যেমন এখন বড় হয়ে গেছে, কিছু কিছু ফুলের গাছ যারা ছোটো তাদেরকে কী করা হচ্ছে, ওগুলো মেনটেন করা হচ্ছে যাতে ফুল ফোটে। এরা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যাবে কিছু হয়, তাহলে ওই ফুলগুলো দিয়ে এগুলোকে রিপ্লেস করে দেওয়া হবে। এমন নয় যে কোনো ফুল গাছ নষ্ট হয়ে গেছে বলে জায়গাটা খালি পড়ে থাকবে, খালি কোথাও কিন্তু থাকে না। ফুল গাছ নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে বা কোনো কারণবশত কিছু হয়েছে, তো নতুন ফুল গাছ দিয়ে জিনিসটাকে রিপ্লেস করে দেওয়া হয়। তো আপাতত আমরা এখানে রোদ পাচ্ছি, রোদের আলোয় বসে আছি। এরপর আমরা সোজা ঢুকবো রুমের দিকে, টাইম হয়ে গেছে প্রায় 2টো। তো আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো বসবো, কারণ 2টোর পর 3টে অবধি আমাদের সব কিছু বন্ধ থাকে। 3টের পর থেকে আমরা মন্দির চত্বর তো ঘুরে নিয়েছি, 3টের পর থেকে আমরা এবার যে মায়াপুরে বাকি যে দর্শন ক্ষেত্রগুলো আছে সেইগুলো ঘুরে দেখব। তা আপাতত রুমের দিকে যাই। দুপুরে মধ্যাহ্ন ভোজন সারার পর আমরা ভেবেছিলাম 3টের দিকে বের হবো যে মায়াপুর দর্শনের জন্য। এই সময় ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আরো আধ ঘন্টা লেট হয়ে গেল, 3:30 বাজছে। এখন আমরা চললাম ওই 4 নম্বর গেটে দিয়ে। 4 নম্বর গেটে গিয়ে আমাদের টোটো বলা আছে, সেই যে যার সাথে এসেছিলাম উনি আমাকে বললেন যে ঘোরাবেন, ঠিক আছে চলে যাব। এখন উনি ফোন করলেন, তারপর আমাদের ঘুমটা ভাঙলো। এখন ওখানে গিয়ে কথা হচ্ছে, মানে যাবো সেই ব্যাপারটা।
মায়াপুরে সাইট সিন করার জন্য বেরিয়ে পড়লাম। আমরা যে অটো বা টোটোতে বলে রেখেছিলাম বা সেই যার সাথে এসেছিলাম তিনি আমাদের ঘোরাবে বলেছিলেন, তো তারা অটোতেই উঠে পড়েছি আমরা। এখন তিনি যে জায়গাগুলো নিয়ে যাবেন বললেন সেইগুলো এখন আমরাও ঠিক করে গেছিলাম ওইগুলোই যাবো। তারপরে এখানে এনাদের কাছে জানলাম যে হ্যাঁ ওইগুলোই ঘোরাবে। তো এখন দেখি মোটামুটি সন্ধে নামলে নাকি সমস্যা হবে। প্রথম যে মন্দিরটা দর্শন করলাম সেটার নাম ছিল রাধা গোবিন্দ মন্দির। এখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই আর সে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে পারলাম না। আবার অটোতে উঠে ভিডিও করে জিনিসটা বলে দিচ্ছি। তো প্রথম দর্শন হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থল মন্দির। কিন্তু এই জন্মস্থল নিয়ে একটা বিবাদের বিষয় আছে, কারণ এই যে মহাপ্রভুর জন্মস্থল মন্দির আমরা যে মায়াপুরে দেখছি, তেমনই নবদ্বীপেও মহাপ্রভুর জন্মস্থল মন্দির রয়েছে, যা আমরা এর পরের ভিডিওতেই দেখব। তাই পরের নবদ্বীপের ভিডিও দেখতে ভুলবেন না। যাই হোক, আমরা আর বিবাদের বিষয়ে না গিয়ে দুই মন্দিরকে ভক্তি ভরে দর্শন করব। এটি হলো শ্রী শ্রীবাস অঙ্গন, যেখানে শ্রী মহাপ্রভু তার কীর্তন সঙ্গীদের নিয়ে সভা বসাতেন। এর আরেক নামও আছে, যা হলো খোল ভাঙার ডাঙ্গা। এই মন্দিরে চাঁদ কাজির ভেঙে দেওয়া খোল আজও একই অবস্থায় রাখা আছে। এই যে খোলভাঙার এই গেটটা দিয়ে বেরিয়েছিলাম, ওইখান দিয়ে ঠিক এই জায়গা দিয়ে আবার সোজায় আমরা চলে যাব যে ওইখানে আরেকটা মন্দির আছে, যেটা দেখে আমরা তারপর আবার টোটোতে উঠবো। ও আর অদ্বৈত আচার্য কোনটা শ্রী চৈতন্য এটা শ্রী চৈতন্য মহাপ্রভু, আর পাশেরটা অদ্বৈত আচার্য। শ্রী গৌর গদাধর দর্শন, এখানে গদাধরের জন্মস্থান। তো অন্ধকারের ভিডিওটা আসছে কিনা দেখি। দেখতে পাবেন শ্রী চৈতন্য হাত তুলে আছে, আর পাশে দেখুন গদাধর। এবার আমরা যেতে চলেছি শ্রী চৈতন্য মঠ। এখানে দেখবার জন্য 12টি দর্শন ক্ষেত্র রয়েছে, আর এখানেই রয়েছে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। আপনারা এই হোর্ডিং থেকে দেখে নিতে পারেন যা যা দেখবার জায়গা রয়েছে, তাদের নাম ও পৌঁছানোর রাস্তা। এই যে মন্দিরটা, এটা হচ্ছে শ্রীল ভক্তি সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধিস্থল, ঠিক আছে। সঙ্গে বিষ্ণুপদ শ্রী চৈতন্যদেব এর সমাধিস্থল হচ্ছে এই মন্দিরটা, সেই হিসেবে এখানে পূজিত হয়, ঠিক আছে। তো এখানে ভেতরগুলোতে এখানে ম্যাক্সিমাম জায়গাতে ফটো তোলা নিষেধ। তো যেহেতু ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা ভেতরে নিষেধ, তাই আমি আপনাদেরকে কিন্তু মুখেই বলে দেবো, ঠিক আছে। আর যতটা পারবো আমি বাইরে থেকে ক্যামেরাতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আগে গিয়ে দেখি কী আছে। সামনেই দেখছি সরভূজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এটা হচ্ছে শ্রী চৈতন্য মিউজিয়াম। এখানে তার যে সমস্ত সময়ের তার যে কালের বিবরণ সম্বন্ধে দেওয়া আছে, যেমন ধরুন শৈশব, বিবাহকাল, সন্ন্যাসকাল, এসব সমস্ত কাল সম্বন্ধে কিন্তু এই ভেতরে বলা আছে বা দেখানো আছে। যদি বা এখানে ভিডিও করা নিষিদ্ধ, যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা কিন্তু যাবেন। পেছনে ছিল শ্রী চৈতন্যের লীলা প্রদর্শন, যেটা আমরা এখন দেখে এলাম। এটা হচ্ছে শ্রী চৈতন্যের মাসির বাড়ি, শ্রীমতী সর্বজয়া দেবীর এটা বাড়ি। এটা হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এটা পরিক্রমা নাকি করলে কি হয়? এটা হচ্ছে অভিন্ন গিরি গোবর্ধন। এখানে পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমার পূর্ণ ফল পাওয়া যায়, মহাপ্রভুর কৃপা পাওয়া যায়, মনস্কামনা করবেন পূর্ণ হবে। এটা হচ্ছে গিরি গোবর্ধন গুপ্ত বৃন্দাবন, মানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, ভগবানের মাসির বাজে। আর এই যে কেলিকদম গাছ, যেটাই বসে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, এটা রাধাকুণ্ড। হ্যাঁ, এই কদম গাছ, যে গাছে বসে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, সখীদের কাপড় তুলে রেখেছিল, এই সেই গাছ। আর এটা হচ্ছে এটাই তো বৃন্দাবন যমুনার পাড়ে ছিল। আর এখানে চৈতন্য মহাপ্রভু মাসি বলেছিল চৈতন্য মহাপ্রভুকে যে আমি গিরি গোবর্ধন এখানে বসে পরিক্রমা করবো, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আমি এখানে বসে পরিক্রমা করবো, আমার মতো কত আছে তারা যেতে পারবে না, তাহলে আমি এখানে বসে পারবো। তখন কী করেছিল, সে 100 কোটি ধ্যান করে
তার আবহানে এখানে তৈরি হয়েছে। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাধাকুণ্ড। এরকমই অপোজিট সাইডে শ্রী প্রভুপাদ মন্দিরের পাশে আরেকটা ঘাট আছে, মানে এরকম কুণ্ড আছে, সেটাকে বলা হয় শ্যামকুণ্ড। আর শ্যামকুণ্ডটা এখান থেকেও দেখা যাচ্ছে, ওই দূরে আছে, ওই জায়গাটা আছে শ্যামকুণ্ড। এখানে বিশাল বড় বড় সাইজের মাছ আছে, যারা এদেরকে বিস্কুট খাওয়ালে এরা বিস্কুট টিস্কুট খায় এই জায়গায়, বুঝছে? এটা হচ্ছে বল্লাল সিং এর টিপি। এখানে বল্লাল সিং এর একটা আস্তানা বানানো হয়েছিল। কথিত আছে এই জায়গাতে অনেক লোহা, তামা, সোনা, এসব অনেক কিছু জিনিস পাওয়া গেছে, এটাই বলে। আর এটা পুরো দেওয়াল, যে এত মোটা মোটা দেওয়াল ইটের, এটা কিন্তু চুন শক্তিতে তখনকার দিনে বানানো ইট দিয়ে, এখনো কিন্তু টিকে আছে যেটুকু আছে। এটি হচ্ছে চাঁদ কাজীর সমাধি। চাঁদ কাজী ছিলেন একজন ইসলাম ধর্মাবলম্বী। তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন নবদ্বীপের, যিনি মায়াপুর সংকীর্তনের কঠোর বিরোধী ছিলেন। তিনি সংকীর্তনের প্রধান শ্রী শ্রীবাস পণ্ডিতের খোল ভেঙে দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন পরম ভক্ত ও শিষ্য হয়ে যান। তাই তার সমাধিস্থল ভক্ত চাঁদ কাজীর সমাধি নামে খ্যাত। সামনে দেখছি শিবঢোবা ও শ্রী শ্রী সন্তু গোস্বামী গৌড়ীয় মঠ। এখানে ভেতরের মন্দিরে দর্শন করতে পারবেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ ও রাধিকার। আর বাইরের মন্দিরে আপনি দর্শন করতে পারবেন কৈলাস অধিপতি শ্রী শঙ্কর মহাদেবের। মায়াপুরের দর্শন ক্ষেত্রগুলি ঘুরে আসার পর আমরা এসে পৌঁছালাম 1 নম্বর গেটে, যেখানে ভেতরে ঢুকলেই প্রথমেই নজর আসে বড় মন্দির বৈদিক প্ল্যানেটোরিয়ামের, যার কাজ এখনও চলছে। আর তার সামনেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন স্থান। এখানে সারা বছর 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়, যা একটি বারের জন্যও থেমে থাকে না। সামনে যে মন্দিরটা দেখছি সেটা হচ্ছে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো এইটা হচ্ছে একটা জাদুঘর, যেখানে শ্রী প্রভুপাদের যত যা জীবন কাহিনী আছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। বাইরে কিন্তু একটা বড় লম্বা করে সোজা চলে যাচ্ছে গেটের ভেতর দিয়ে। হ্যাঁ, 1 নম্বর গেটের ভেতরে একটা মার্কেট আছে, মানে এখানে পুজো রিলেটেড সমস্ত প্রসাধনী পেয়ে যাবেন, বা অনেক কিছুই পাবেন যেগুলো আপনাদের এমনি টাইমেও কাজে লাগতে পারে। মেনলি সব কিছু পুজো রিলেটেডের মধ্যেই থাকবে, যেগুলো কিন্তু আপনি বাড়িতেও কাজে রাখতে পারেন। সাজানো জিনিসও অনেক কিছু আছে, এমন না যে নেই, আপনারা কেনাকাটা করতে পারেন। পোশাক আচ্ছা সবই আছে এখানে। তো আমরা আমাদের রুম ঈশ্বরদীয়া ভবনের থেকে এগোচ্ছি। এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনারা সকালবেলা 1 নম্বর গেটের সামনেই আছে এটা, যে আপনারা সকালে বা মানে যে মহাপ্রসাদ হয় সমস্ত রকম জায়গা কুপন এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে ঈশদান ভবনের রাত্রের দৃশ্য।
দেওয়া ভবনের রাত্রের যে এনভায়রনমেন্টটা সেটাও কিন্তু অপূর্ব। লাইট সজ্জা যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে আছে। এবার রুমে ঢুকছি আমরা, রাত্রের রুমটা একবার দেখি কেমন লাগে। এটা হচ্ছে রাত্রের ভিউ রুমটার। আর উইন্ডো খোলাই আছে আমাদের, লাগাইনি। এই সাইডেরটা নেট দেওয়া আছে, আর এইদিকে ভিউজটা হচ্ছে কিছু নেই, লাইট তো কিছু নেই, দেখা যাবে না। এখানেই খাওয়া দাওয়াটা করানো হবে জায়গাটায়। আমরা 3টে কুপন কেটে নিয়েছি, এরকম 7টা থেকে 9টার মধ্যে আমাদেরকে খাবার খেয়ে নিতে হবে, ডিনার। তো আপাতত আমরা একটু বিকেলের দিকে, মানে বিকেল না সন্ধ্যের দিকে খিদে পেয়েছে, তাই একটু খেতে যাচ্ছি। এই যে সামনে দেখছেন, এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। এরপর আমরাও সেখানে অংশগ্রহণ করলাম। আরতি শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যার খাবারের উদ্দেশ্যে। 1 নম্বর গেটের বাইরে এসে বেশ কিছু দোকান দেখলাম আর শুরু করে দিলাম টুকটাক খাওয়া দাওয়া। সন্ধ্যেবেলায় চা খাচ্ছি এখন। 1 নম্বর গেটের বাইরে কিছুটা পথ হেঁটে এসে চা পাচ্ছি, ভালো চা, চা খাই। হাতটা ধুয়ে নিই খাওয়া দাওয়াতে। এর ওপরে একটা করে পাতার জন্য বেড কভার দেয়, এই বেড কভারটা পেতে নিই। এরপর বালিশ দিয়ে এখানে ঘুম। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি। কালকে দেখা হচ্ছে সকালবেলা। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আজকে আমরা সকাল সকাল বেরোবার জন্য ঠিক করে নিয়েছি। তো বাইরে যখন দেখছি পুরো কুয়াশায় ভর্তি, সাদা চারদিক। কিছুটা দেখায় কিরকম দেখতে, দেখুন বাইরেটা। কিছুক্ষণ আগে অবধি তো মানে এই সামনেটুকু দেখা যায়, এই যে তারটা এটাও দেখতে পাচ্ছিলাম না। এখন তা কিছুটা ক্লিয়ার হয়েছে। যতটা ক্যামেরা দেখা যাচ্ছে ততটাই আমরা চোখেও দেখতে পাচ্ছি, এর বেশি দেখতেও পাচ্ছি না, এতটাই কুয়াশা। এখন 9টা বাজে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি এবার। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা বিদায় নিচ্ছি মায়াপুর থেকে, ইস্কন মন্দির থেকে। এখান থেকে আমরা বেরিয়ে সোজা যাব 1 নম্বর গেটে হাঁটতে হাঁটতে। সকালে মর্নিং ওয়াকটা হয়ে যাচ্ছে। 1 নম্বর গেটে গিয়ে ওখান থেকে অটো ধরে আমরা যাব, এই যে আমাদের ঘাট ছিল মায়াপুর ঘাট বা হুলোর ঘাট, যেটা সেখানে পৌঁছাবো। হুলোর ঘাটে গিয়ে ওখান থেকে আবার আমাদের বোট পেয়ে যাব, যেটা স্টিমার যেটা বলছে। তো সেটা করে আমরা নদীর ওই পার পেরিয়ে আবার টোটো করতে হবে, বা টোটো রিজার্ভ করতে হবে, যে আমাদেরকে ওই মানে যে নবদ্বীপ আছে, নবদ্বীপের যে মেন আকর্ষণ মন্দির বা যেগুলো আছে দেখার মতো, সেগুলো একটা প্যাকেজ করে নিতে হবে। তো সেই হিসেবে ঘোরাবে। তো সেটা আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে যে কে কীরকমভাবে ঘোরাচ্ছে না ঘোরাচ্ছে, সেটা এখন দেখার আছে। তো এখন যাই 1 নম্বর গেটের দিকে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। সকালের চা আমরা একটা সকালবেলায় বেরিয়ে মায়াপুরের ঠিক 1 নম্বর গেটের বাইরেই ছিল একটা রেস্টুরেন্ট টাইপ। এখানে আমরা গরম গরম কচুরি নিয়ে নিয়েছি। তো খেয়ে দেখি, ভালো খারাপ না।
সুন্দর খেতে লাগছে, গরমও আছে বেশ সুন্দর। এভাবে ছাড়ালে কেমন ধোঁয়া বেরোচ্ছে, একদম গরম করে দিয়েছে। সুন্দর খেতে, কেমন লাগছে খেতে? দারুণ খেতে, ভালো লাগে। দারুণ। আর একটা পরোটা বলা আছে, পরোটাটা আসছে, পরোটাটা আসুক, তারপরে ওইটা একবার টেস্ট করে দেখাবো কেমন লাগছে না লাগছে। ওরা করেছিল লুচি আলুর দম আর আমার পরোটা আলুর দম, খেয়ে দেখি কেমন লাগছে। ভালোই, খারাপ না। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিতে হবে আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, যাতে এই ভিডিওটা অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য।